কর্পোরেশন ছিলেন। তারাতলার ইনসিডেন্টে আপনারা জানেন এখনো রেস্কিউ অপারেশন চলছে। এনডিআরএফ লিড করছে, তাকে বাকি সবাই হেল্প করছে এবং এনডিআরএফের সঙ্গে আমি মাননীয় কমিশনারের ফোন থেকে কথাও বলেছি, তাদের ধন্যবাদও জানিয়েছি। তারা কতক্ষণের মধ্যে ক্লিয়ার করতে পারবেন সেটাও আমি জানতে চেয়েছি। দে আর ট্রাইং দেয়ার বেস্ট। দুটো জায়গা ক্লিয়ার করতে পেরেছে। এনডিআরএফ হোপফুল যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতের মধ্যে তারা কমপ্লিট করতে পারবে টোটাল রেস্কিউ অ্যান্ড যা আছে আমাদের যা চলছে। আমরা গত পরশুদিন প্রেসকে বলেছিলাম, কালকে অ্যাসেম্বলিতে বিবৃতি দিয়ে বলেছি যে নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশান হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পাণ্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। এগুলো আপনাদের কাছে এসে গেছে, আমি নতুন করে বলবো না। আমাদের যেটা আমি কয়েকটা বিন্দু আপনাদের বলে দিচ্ছি। এক হচ্ছে আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি এনকেডিএ, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ এইচএমসি, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে সেটা উমেশ রায়, ইউডিএমএ, এইচএমসি তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনগুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, এনএইচের কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এখানে প্রশ্ন উঠতে পারে যে 31 জুলাই পর্যন্ত সব বন্ধ থাকবে না যখন যে এলাকা যে ওয়ার্ড তার প্ল্যান এবং ফিজিক্যাল স্ট্রাকচার স্পেশাল অডিট করার পরে ক্লিয়ারেন্স হয়ে যাবে তারা ছাড়পত্র পাবে। এখানে পরিষ্কার বলে রাখা দরকার, আমাদের যে টিম তৈরি হয়েছে তারা 2:30টার সময় আজকে বসছে। কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নোডাল করা হয়েছে, তারা অফিস, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, সয়েল টেস্টের এক্সপার্ট, পুলিশও লোক দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশ, যেখানে দরকার রাজ্য পুলিশ হেল্প করে দেবে। তারা যে যে ওয়ার্ড বা যে যে প্ল্যানগুলোকে 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশানে, প্রোটেকশানের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা, তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। শুধু 31 জুলাইয়ের মধ্যে এই বিষয়গুলোর সাথে সাথে
আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা আপনাদের কাছে আমি বলে দিলাম। দুটো জিনিস ক্লিয়ার করে দিলাম। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে হাই রাইজ কাকে বলবে? G+5 ক্লিয়ার। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন এখানে এটা থেকে পড়ছে না, এক্সাম থাকছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের এক্সামশন মানে রিনোভেশন, সংস্কার, অথবা ধরুন কেউ তার একটা পোর্শন বারান্দা ভেঙে গেছে, সিঁড়ি ড্যামেজ হয়েছে, বা নতুন কিচেন টয়লেট বানাতে চাইছেন, তার প্রেজেন্ট বিল্ডিংয়ের সঙ্গে এক্সটেনশন পারমিশন নিয়েছেন, যা নিতে হয় কর্পোরেশন থেকে, বা রিনোভেশনের অনেক ক্ষেত্রে পারমিশন লাগে না, নিজেরা করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এটার আওতার বাইরে থাকছে। দয়া করে কনফিউশন ছড়াবেন না। হাই রাইজের লেন্থও বলে দেওয়া হয়েছে G+5। আজকে ইনক্লুড করা হয়েছে সাউথ দমদম, বরানগর, কমারহাটি, এটাও ক্লিয়ারলি আমরা আপনাদেরকে বলে দিলাম। আর হাওড়া, বালি পার্টলি ইনক্লুড করা হয়েছে, কিন্তু ওয়ার্ড আইডেন্টিফাইডটা আজকে হচ্ছে না, সোমবারের মধ্যে আমরা বলে দেব। এক্ষেত্রে আপনার ওই যেগুলো গর্ত করে রেখেছেন, সাইট খুলে রেখেছেন, আর ওই ডেঙ্গুর জল জমা, এই বিষয়গুলো ক্লিয়ার একটা অ্যাডভাইসারি, আমি বলবো না, ডাইরেকশন প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএমএ দেবেন ফর দিস এরিয়া। আর ওই পৈলান, আমতলা যে এলাকাটা আছে, বিষ্ণুপুর 1 আন্ডার সাউথ 24 পরগনা, ওখানে রেস্ট্রিকশন এবং গাইডলাইনটা সাউথ 24-এর ডিএম দেবেন, যেহেতু ওটা রুরাল এলাকা। বাকিটা ইউডিএমের প্রিন্সিপাল সেক্রেটারি বাই দ্য অ্যাপ্রুভাল অফ দি ইউডিএমএ মিনিস্টার, উনি একটা বিকেল 5টার মধ্যে ক্লিয়ার গাইডলাইন অ্যাডভাইসার দিয়ে দেবেন। এখান থেকে বেরিয়ে আধিকারিকরা আন্ডার দ্য লিডারশিপ অফ দি এসসিএস রাজেশ পান্ডে, ওই কমিটি আজ থেকে ফাংশনিং শুরু করছে, এবং খুব দ্রুততার সঙ্গে আমরা কলকাতাকে, মানুষের জীবনকে বাঁচাতে চাই, এবং সেই কাজটা করা হবে, সবাই মিলে আমরা কাজ করছি। दादा, एक सवाल था, ये कमेटी जब ऑडिट करेगी तो पिछली सरकार में जिन्होंने अप्रूवल दिया था और कहीं कंस्ट्रक्शन साइट पर ग्रॉस वायलेशन पाया जाता है, तो उनके खिलाफ कोई एक्शन लिया जाएगा? एक्शन ऑलरेडी स्टार्टेड। ये पर्टिकुलर जो इंसिडेंट हुआ, उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। लाल बाजार की क्राइम ब्रांच, ये एक बड़ा क्राइम है, इसके काम कर रहा है, सीपी खुद निगरानी रख रहा है। मैं एचएस जानकारी रिपोर्ट ले रहा हूँ। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था, उसको भी अरेस्ट किया गया है, काली बनर्जी को, और जो वहाँ का ब्रोकर था, सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, वो कल ऑफिस खुलने के बाद कमिश्नर एडमिनिस्ट्रेटर करेगा। जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैक लिस्टेड कर रहा। इसमें जिनका प्रोफेशन है आर्किटेक्टर और प्लानर डिजाइनर, उनका साथ, उनका जो कंपनी है, फार्म है, उनका साथ जितना भी आदमी जुड़ा हुआ है, उन लोग को अभी से
जो अप्रूव प्लान में काम हो रहा है उसका सुपरविजन का जिम्मेदारी है। उन्होंने अंडरटेकिंग दिया है कि हम लोग सुपरविजन करेगा, लेकिन तारातोला में कोई सुपरविजन नहीं हुआ है। इसलिए हम लोग आज काल केएमसी ने ब्लैकलिस्ट करेगा, ये शुरुआत है। जो जो इस तरीके से काम करेगा उसको आने वाला दिन में एक काम ऑफिशियली हम लोग करने नहीं देंगे। ये भी एक एडमिनिस्ट्रेटिव मेजर है। और बाकी आप रेस्ट एश्योर्ड रहिए, जो लोग इसका पीछे है सबके खिलाफ सख्त से सख्त कार्रवाई होगा। और जितना लोग कलकत्ता कॉरपोरेशन में और दूसरा जो एडजॉइनिंग एरिया का म्यूनसिपैलिटी में प्लान को लेकर प्रताड़ित हुआ है, रिश्वत देने पड़ा, अंडर प्रेशर कुछ करने पड़ा, वो सीधा आकर अपने लोकल पुलिस स्टेशन में एफआईआर करे। वी स्टार्टेड आवर एक्शन, डोंट वरी। দাদা এটা বাংলায় ব্যবস্থা নেবেন কিনা অডিটের পরে যদি কোনো রকম গাফিলতি কেন কাল্পনিক প্রশ্নের উত্তর দেবো কেন? ব্যবস্থা তো আমরা নিয়েছি। আপনি আগের সরকারকে তো প্রশ্ন করতে চাই, পোস্তা মাঝেরহাট গার্ডেন রিচ কজনকে জীবিত বের করতে পেরেছিলেন? 14-15 জন মারা গেছেন, এটা দুঃখজনক। তো এটাও তো ঠিক, পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিএমজি, পরে এনডিআরএফ, আর্মি সব মিলিয়ে 20-22টা লোককে তো বাঁচিয়ে দিয়েছে। আজকেও তো আহত লোক বেরিয়েছে, চিকিৎসা চলছে। আশা করি প্রে টু গড ফর দেয়ার আর্লি রিকভারি। বাট দেখেছেন তো, এর আগে তো দেখেননি অনেক বড় ইনসিডেন্টে এনডিআরএফ বা আর্মিকে ইনভলভ করা হয়েছে। আপনার লিমিটেড ক্যাপাসিটি থাকলে অন্য লোকের সাহায্য নিতে হয়। এই কারণে তো বিগত সরকার 2019-এ আমফানের সময় 3 দিন ধরে গাছ তুলতে পারেনি, উড়িষ্যা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে এনে করা হয়েছে। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট, প্রোঅ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা ওয়ার ফুটিংয়ে যে কাজটা করেছে বা করছে, ধরুন স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। 15টা লোক মারা গেছে, এটা তো স্যাটিসফ্যাকশনের জায়গা নেই। এটা হরিবল, পেনফুল, প্যাথেটিক। এটা আমি কখনোই এক্সকিউজ করব না যে উই আর হ্যাপি। নো, উই আর নট হ্যাপি। এর পরের কাজগুলোতে ডিজাইনার প্ল্যানারকে ব্ল্যাক লিস্টেড করা, অ্যাকিউজড ব্রোকার আর বাকি যা ইলিগাল নেক্সাস কেএমসিতে ছিল তাদেরকে আন্ডার বিএনএস বুকড করা, কমিটি বানিয়ে অডিট অ্যান্ড রিপোর্টকে ঠিকঠাক জায়গায় দাঁড় করানো। শুধু তাই নয়, এনডিআরএফের মতো 200 জনের স্পেশাল টিম সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বানাচ্ছে। সব অগ্নিবীর ছেলেদেরই না হবে, ছেলে মেয়েদের। 100 জন কলকাতার জন্য, সুন্দরবনের 50, হিলে থাকবে 50। মডার্ন ইকুইপমেন্ট আছে ভারত সরকারের এনডিআরএফ এবং আমাদের সিআরএফ ক্যালামিটি রিলিফ ফান্ড এবং ভারত সরকারের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড, দুটো ফান্ডের টাকাই কালকেই অ্যালট করে দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা এবং আমাদের ডিজি র্যাঙ্কের যিনি আছেন সিভিল ডিফেন্সের সঞ্জয় সিংকে। বাজেট রিপ্লাইতে অর্থমন্ত্রীও একটা স্টেট গভর্নমেন্টের এক্সচেকার থেকে 200 কোটি টাকার প্রভিশন দিয়েছেন। আমরা আগামী 2 মাসের মধ্যে টিমটাও তৈরি করে ফেলব এবং যা যা মেশিনপত্র আমাদের কাছে ছিল না, আমরা লজ্জিত। এনডিআরএফের ক্যামেরা, মেশিন সব দেখে আমরা অবাক হয়ে গেছি, এই রাজ্যে কোথায় ছিলাম আমরা। এত বড় একটা রাজ্য, 4 লাখ কোটি টাকার উপরে বাজেট হয়, এই সামান্য 500,000 কোটি টাকা খরচ করলেই কত বড় একটা অর্গানাইজেশন দাঁড় করিয়ে দেওয়া যায় উইথ মডার্ন ইকুইপমেন্টস, সেটা কেউ ভাবেনি। 34 বছরের লেফটও ভাবেনি, 15 বছরের টিএমসিও ভাবেনি। আমরা এটা করব, প্লিজ টাইম দিন। 2-3 মাস খুব একটা বড় কিছু নয়, দুর্গাপূজার আগে দাঁড় করিয়ে দেবো।
सर ये बताओ थोड़ा हिंदी में सर, एनडीआरएफ या सिविल डिफेंस का कोई नया कोलकाता के लिए कौन सा हाई राइज बिल्डिंग है, थोड़ा कंफ्यूजन कोई कंफ्यूजन नहीं है। G+5 ये हाई राइज है, कॉमर्शियल बाकी है। जो रिनोवेशन एक्सटेंशन चल रहा है उसमें जो भी आपका कॉमर्शियल और रेसिडेंशियल है वो एग्जाम्प्ट है। और बाकी ये जो गाइडलाइन डायरेक्शन अभी निकलने वाला है उसके अंदर स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट का कोई काम इसमें नहीं आएगा। और स्कूल हॉस्पिटल जिसमें रिनोवेशन एक्सटेंशन चल रहा है उसमें भी इसका अंदर नहीं आएगा। और वाटर बॉडी को लेकर भी हम लोग ऑडिट करूँगा। फायर जो प्रोटेक्टिव मेजर है इक्विपमेंट्स है उसके लिए भी रिव्यू करूँगा। और लाइटनिंग अरेस्टर के लिए भी हम लोग स्पेशल ऑडिट करेंगे। আরেকটা কথা বলে শেষ করব, আমি কেএমসি কমিশনার সিপিকে বলেছি যে বড় বিল্ডারদের সঙ্গে কথা বলতে, এটা অর্ডারে লেখা থাকবে না, এটা মানবিক কারণে বলেছি যে পাশাপাশি যে লেবার টেবাররা এসেছিলেন তারা হয়তো সাউথ 24 নদিয়া টদিয়া চলে যেতে পারেন বাড়ি, মানে যদি মনে করেন কে কোথায় থাকবেন এটা ইটস নট মাই জব। কিন্তু দূর দূরান্তের যদি লেবাররা থেকে থাকেন যতক্ষণ না এদের ক্লিয়ারেন্স হচ্ছে তাদের ফুড বা অন্যান্য মিনিমাম যেটা সেটা যাতে বিল্ডার্সরা করেন। কমিশনার আর মানে দুই কমিশনার, কেএমসি কমিশনার কাম অ্যাডমিনিস্ট্রেটর আর নগরপাল সিপি, এরা ওদেরকে আমার রিকোয়েস্টটা কনভে করে দেবে। এটা তো অর্ডারে লেখা যায় না, এটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এটা একটা আপিল আমি থ্রু তাদের দিয়েছি। दादा अभी तारातल्ला ये सब तारातल्ला में रेस्क्यू वर्क है, खत्म हो गई है या अभी भी चल रहा है। रात तक उम्मीद है, मैं एनडीआरएफ के साथ बात किया, इसमें फाइनल वर्ड एनडीआरएफ बताएगा, लेकिन मैं थोड़ी आधा घंटा पहले केएमसी कमिश्नर का फोन से बात किया, उनको पहले ग्रेटिट्यूड और थैंक्स ऑफर किया, कन्वे किया, उसका साथ साथ उनका साथ जानकारी लिया है। उन्होंने 2 साइड क्लियर कर दिया और मेन साइड में काम चल रहा है, वो उसका पूरा उम्मीद है मौसम ठीक रहेगा तो रात तक ठीक हो जाएगा। एंटी सोशल एक्ट आ जा रहा है। प्रधानमंत्री भी दुख प्रकट किए हैं, प्रधानमंत्री ने भी दुख प्रकट किए। कोई आपसे कोई फोन आया था, पूछा कि कैसे ये ना दिल्ली पूरा अलर्ट है, हम लोग सब रिपोर्ट भेज रहे हैं। एंटी सोशल एक्ट आ रहा है। हम लोग HO में होम मिनिस्ट्री में रिपोर्ट सब भेजा है। एंटी को लेकर कोई बात তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেক্ষেত্রে যদি ওয়ান লাইনার বলতে হয় তাহলে পূর্ববর্তী সরকার অর্থাৎ তৃণমূল জমানায় যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে তারাতলার ঘটনার পর যে সমস্ত ক্ষেত্রে বেআইনি নির্মাণের হদিশ মিলবে যথাযথ বেনিয়ম দেখলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, তালিকা তৈরি করা হবে, কলকাতা সংলগ্ন প্রায় সব পুরো এলাকাতে অডিট হবে, নিয়ম না মানলে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা। বহুতলে 3 মাসের মধ্যে ফায়ার অডিট মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন। যারা বেনিয়ম করবে তাদের কালো তালিকাভুক্ত মানে ব্ল্যাকলিস্টেড করা হবে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। সমৃদ্ধি একেবারে, এবং শুধুমাত্র তাই না, এদিকে যদি আমরা একটু তারাতলা বিপর্যয়ের দিকে নজর রাখি, তারাতলা বিপর্যয় সেখানে আজকেই হয়তো উদ্ধার কাজ সম্পন্ন হতে পারে সেরকম আশা প্রকাশ করা হয়েছে। তবে তার সঙ্গে যে কম্প্যারিজনটা বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে আনছিলেন যে এতদিনে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই আমাদের এই রাজ্যের কাছে, যে কোনো বড় বিপর্যয় হলে সেখানে কত দ্রুত উদ্ধার কাজ ত্বরান্বিত করা যায় তার কোনো ব্যবস্থাই নেই। এবং এই যে অত্যাধুনিক ইকুইপমেন্টস তিনি দেখেছেন তাতে খুব স্বাভাবিকভাবে তিনি সময় চেয়েছেন আগামী 2 মাস, এবং আগামী 2 মাসের মধ্যে আমাদের এই রাজ্যেও সেখানে এই যে বিপর্যয় মোকাবিলার জন্য যা যা অত্যাধুনিক সামগ্রী সেটা কেনা হবে বলে মানে এটাকে আমরা পরিকাঠামো বলি, সেই পরিকাঠামোর যাবতীয় উন্নয়ন যাতে এই ধরনের কোনো বিপর্যয় হলে হওয়ার আগে এবং হওয়ার পরে। তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছো, হওয়ার আগের কথা তো শুভেন্দু অধিকারী বললেনও, এবং হয়ে যাওয়ার পরেও যাতে মেইনটেনেন্স এবং তার জন্য কোনো বিপর্যয় যদি ঘটে যায়, দুর্ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে যাতে সেই দুর্ঘটনার সামাল দেওয়া যায় সেই মতো পরিকাঠামো এবং অগ্নি নির্বাপনের কথাও কিন্তু আলাদা করে এক্ষেত্রে উল্লেখ রয়েছে। তার কারণ তারাতলায় যে ঘটনা, সেই বিপর্যয় আমরা জানি যে এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত 15 বেড়ে হয়েছে। SSKM-এ চিকিৎসাধীন রয়েছেন একজন, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। যাবতীয় ঘটনায় আচ্ছা এই মুহূর্তে সিচুয়েশনটা আমরা জানবো।
তবে তার আগে এখনো পর্যন্ত যা আপডেট আপনাদের বলি, কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই রাজ্যের নিরিখে এই বদলের বাংলায় নতুন সরকার কি কি পদক্ষেপ করতে পারে, কোন কোন ব্যবস্থা গৃহীত হতে পারে সেই বিষয়ে উল্লেখ করেছেন। ধ্বংসস্তূপ থেকে এখনও উদ্ধার কাজ চলছে, আরও 3 জনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত 18 জন চিকিৎসাধীন। তবে মর্মান্তিক এই ঘটনায়, এই বিপর্যয় বলা ভালো, এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। আমার সহকর্মী সৌভিকের কাছে আমি একবার যাব। সৌভিক, জানতে চাইবো এখনও পর্যন্ত যা সিচুয়েশন, লেটেস্ট আপডেট আমি দর্শকদের দিলাম, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো। উদ্ধার কাজ কিভাবে, কতটা চলছে, এখনও কি ওই ধ্বংসস্তূপে কেউ বা কারা আটকে রয়েছেন এমন সংশয় থেকে মুক্ত হওয়া যায়নি? একটু ডিটেলে বলো প্লিজ। একদমই দেখো, মুক্ত হওয়া যায়নি, কারণ তোমাকে বলবো যে 3 তলা একটা শেড, সেই শেডের 3 তলা এবং 2 তলায় সেটা কিন্তু পরিষ্কার করা গেছে, কিন্তু 1 তলায় যেখানে সন্দেহ করা হচ্ছে প্রচুর পরিমাণে শ্রমিক ছিল, সেই জায়গাটা কিন্তু এখনও পরিষ্কার করা যায়নি। এবং তোমাকে জানিয়ে রাখি যে উদ্ধার কার্যের প্রক্রিয়া সেটা কিন্তু একটু হলেও বদল হয়েছে। আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক অমিতকে, সেই ধ্বংসস্তূপের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি এবং মূলত যেভাবে এখন উদ্ধার করা হচ্ছে সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু রেলওয়ের কাছ থেকে 2টি কাটার মেশিন, যেটাকে এক কথায় বলা হয় প্লাজমা কাটার মেশিন, সেই প্লাজমা কাটার মেশিন দিয়ে কিন্তু ফুটো করা হচ্ছে এবং ফুটো করে তার ভিতরে নামানো হচ্ছে থার্মাল স্ক্যানিং মেশিন এবং ক্যামেরা, যেটার মাধ্যমে যারা আটকে রয়েছে তাদেরকে কিন্তু দেখবার প্রচেষ্টা করা হচ্ছে এবং যখন সেখানে নিশ্চিত হচ্ছে যে ভিতরে কেউ আটকে রয়েছে, সেই স্ক্যানিং মেশিনের মাধ্যমেই কিন্তু নিশ্চিত করা যাচ্ছে ক্যামেরায় দেখতে পেলে, তবেই কিন্তু ভারতীয় জওয়ান এবং এনডিআরএফের যারা জওয়ানরা রয়েছে তাদেরকে নামানো হচ্ছে। এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে ভিতরে কি অবস্থায় রয়েছে, এটা কিন্তু অত্যন্ত মানে সংশয় রয়েছে এই প্রশ্নটায়। তার কারণ হচ্ছে 48 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আমরা জানি যে প্রথম দিন যেদিনকে ঘটনাটা ঘটেছিল বা কালকের পর্যন্ত কিন্তু অনেকে ভিতর থেকে চিৎকার করে বলছিল যে তারা আটকে রয়েছে। আজকের কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনো সংকেত পাওয়া যাচ্ছে না ভিতর থেকে। এখন এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন যে ভিতরে যারা আটকে রয়েছে বা তারা কি অবস্থায় রয়েছে, ততই আস্তে আস্তে প্রাণের সন্ধান খুঁজে পাওয়ার আশাটা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। সৌভিক, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে একটু আগেই আশা প্রকাশ করেছেন যে আজকের হয়তো দিনের মধ্যে সেখানে উদ্ধার কাজ সম্পন্ন হয়ে যেতে পারে, ওখানে যারা কাজ করছেন তারা কি বলছেন? দেখো, কাজের গতি তো বেড়েছে অবশ্যই, কারণ তার জন্যই কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে কিন্তু এই 2টো কাটার মেশিন, প্লাজমা কাটার মেশিনকে নিয়ে আসা হয়েছে এবং সেটা দিয়েই কিন্তু মূলত গর্ত করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং গ্যাস কাটার মেশিন দিয়ে মোটা মোটা যে লোহার গার্ডার সেইগুলোকে কেটে বার করা হচ্ছে এবং কাজের স্পিড বেড়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিহার রেজিমেন্টের যে ব্যাটালিয়ান, সেই ব্যাটালিয়ানের প্রায় 20 থেকে 25 জন জওয়ান তারা কিন্তু ভিতরে প্রবেশ করলো। অর্থাৎ সেনারা চাইছে, এনডিআরএফ চাইছে যত দ্রুত সম্ভব, কারণ যত সময় গড়াবে তত কিন্তু বেঁচে থাকার যে আশা সেটা কিন্তু ক্ষীণ হবে এবং সেটাই তারা নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো।